দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রতিদিনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুমান আকন। রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে এবং বিএনপির বর্তমান বিভিন্ন কর্মসূচি এবং আগামী নির্বাচন কেমন হবে সেসব বিষয়ে আজকে আমরা কথা বলতে এসেছি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক এমপি বরিশাল ১ আসন থেকে যিনি নির্বাচন করবেন জহিরুদ্দিন স্বপন ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? জি, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই এবং আজকের এই বাংলাদেশ প্রতিদিনের আয়োজনের যারা সম্মানিত দর্শক শ্রোতা তাদেরকেও আমি শুভেচ্ছা জানাই। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগেই আমাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশের মানুষ বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে প্রতারিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের নামে পতিত ফ্যাসিবাদী সরকার প্রহসন করেছে জাতির সঙ্গে বারবার। এমনকি দেশের সমস্ত পুলিশ বাহিনীকে রাতের অন্ধকারে ভোট ডাকাতির কাজে ব্যবহার করে শুধু ভোট ব্যবস্থাকেই কলুষিত করেনি, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কেউ তার মর্যাদাকে ভুলুণ্ঠিত করেছে মানুষের কাছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর মতো এরকম একটা জরুরি প্রতিষ্ঠানকে তারা জনগণের কাছে এতই অকার্যকরী এবং গুরুত্বহীন করে ফেলেছে যে এই পুলিশ বাহিনীকে জনগণের কাছে গ্রহণযোগ্য একটি বাহিনীতে তার মর্যাদা ফিরিয়ে আনার একটা চ্যালেঞ্জ এই সরকার এখনও পূরণ করতে পারেনি। দৈনিক পত্রিকায় দেখলাম যে পুলিশের ইউনিফর্ম পরিবর্তন করার সিদ্ধান্ত হয়েছে। এটি একটি ভালো সিদ্ধান্ত বলে আমাদের কাছে মনে হয়। এই ঘটনাটি দিয়েই কিন্তু বোঝা যায় যে 2007-এর পরে 8-এর পরে যারা ভোটার হয়েছেন, সেই সময়ে 18 বছর বয়সের যে মানুষ, তারা কেউই আজ পর্যন্ত ভোট দিতে পারেনি। এবং ভোটারকে বাদ দিয়ে, দেশের মালিক জনগণকে বাদ দিয়ে শুধুমাত্র বিভিন্ন বাহিনী, বিভিন্ন বিত্তবান গোষ্ঠী, বিভিন্ন পত্রিকার মালিক ব্যবসায়ী গ্রুপ এবং বিভিন্ন ধরনের পাওয়ার হাউসকে ম্যানেজ করে চলার একটা সংস্কৃতি পতিত সরকার প্রতিষ্ঠা করেছিল। তারা ভুলে গিয়েছিল দেশের মালিক জনগণ, এবং সেই জনগণ যখন রুখে দাঁড়াবে তখন কোনো ধরনের কোনো হিসাব, কোনো ষড়যন্ত্র চক্রান্তই টিকতে পারে না। তা প্রমাণিত হয়েছে 2024-এর 5ই আগস্ট। এই প্রেক্ষাপটে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে এই নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে বলে আমরা আশাবাদী। এবং এই ধরনের মন্তব্যের জন্য যে ধরনের জরিপ দরকার, তার প্রত্যেকটা জরিপ বলছে যে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। ভোটারদের এই অংশগ্রহণটাই কিন্তু প্রমাণ করে নির্বাচন হবে অংশগ্রহণমূলক। রাজনৈতিক দল হিসাবে কে নির্বাচনে অংশগ্রহণ করবেন, কে নির্বাচনে অংশগ্রহণ করবে না, এটি আরেকটা প্রশ্ন। কারণ যে কোনো সময় যে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ নাও করতে পারে। 1970-এর নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতার পথ দেখেছিল, কিন্তু ওই নির্বাচনে মওলানা ভাসানীর রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। কিন্তু তাতে নির্বাচনের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি, কেননা স্বতঃস্ফূর্তভাবে ভোটারদের অংশগ্রহণ ছিল এতই যে সে কারণেই এটি ছিল অংশগ্রহণমূলক নির্বাচন। আগামী নির্বাচনে যেহেতু জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করবে, অতএব অবশ্যই নির্বাচন হবে অংশগ্রহণমূলক। নির্দলীয় নিরপেক্ষ সরকারের বিষয়টি কিন্তু কৌশলের বিষয় নয়। নির্দলীয় নিরপেক্ষ বিষয়টি একটি নীতিগত বিষয় এবং আমাদের মাতৃতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 1996-এর জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে এই ব্যবস্থাকে আমরা সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলাম এবং সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে এটি সংবিধানের অংশে পরিণত হয়েছিল। ফলে এটি বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থায় কোনো কৌশল নয়, এটি একটি নীতি এবং তা সংবিধানেরও অংশ। কিন্তু পতিত সরকার যেহেতু নিরপেক্ষ নির্বাচনকে ভয় পেত, সে কারণেই তারা একতরফাভাবে এই ব্যবস্থাকে বাতিল করে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ত্রয়োদশ সংশোধনীকে তারা বাতিল করেছে। শুধু তাই নয়, তারা আরও অনেক মৌলিক ক্ষমতাকে
জনগণের কাছ থেকে কেড়ে নিয়েছে, যেমন গণভোটের ক্ষমতা কেড়ে নিয়েছিল, তারা সংবিধান পরিবর্তনের ক্ষমতা কেড়ে নিয়েছিল, সংবিধানের সার্বভৌমত্বকে তারা কেড়ে নিয়েছিল ইত্যাদি কারণে এই প্রশ্নটি আগে পরিষ্কার হওয়া দরকার যে তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবিটি একটি নীতিগত দাবি। আপনি জানেন, সম্মানিত দর্শক শ্রোতারাও জানেন, আগামী 20 নভেম্বর এই বিষয়ে উচ্চ আদালত রায় দিতে যাচ্ছেন। আমরা আশা করি উচ্চ আদালত ইতিমধ্যেই রিট এবং এই আবেদনকে গ্রহণ করার মধ্যে দিয়ে প্রমাণ করেছেন যে তত্ত্বাবধায়ক দলনিরপেক্ষ সরকারের ত্রয়োদশ সংশোধনের এই বিধানকে বিগত সরকারের বাতিল করে দেওয়ার সিদ্ধান্তটি সঠিক ছিল না, তা সংবিধানে আবার ফেরত আসবে এবং দলনিরপেক্ষ ব্যবস্থার অধীনেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। 31 দফার আলোকে রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করেছেন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, এবং যখন তিনি ঘোষণা দিয়েছেন 2022 সনের 28শে মার্চ লন্ডনের যেই সভাতে তিনি ঘোষণা দিয়েছিলেন, আমার সৌভাগ্য হয়েছিল ওই সভাতে একজন অতিথি বক্তা হিসেবে উপস্থিত থাকার। এবং ওই ঘোষণার পরপরই বাংলাদেশের বোদ্ধা মহলে, রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছিল যে ফ্যাসিবাদের পতনের আন্দোলনের মধ্যে এরকম একটা দীর্ঘমেয়াদী দফাওয়ারি কর্মসূচি উপস্থাপন করা সঠিক কি বেঠিক, কেবলমাত্র সরকার পরিবর্তন নিয়ে গুরুত্ব পাওয়া উচিত ছিল। কিন্তু কালের বিবর্তনে আজকে প্রমাণ হয়েছে যে সেই দিন তারেক রহমান রাষ্ট্র মেরামতের এই কর্মসূচি দিয়ে প্রমাণ করেছেন শুধু সরকার পরিবর্তন নয়, অথবা কেবলমাত্র ক্ষমতায় যাওয়ার জন্যই নয়, পরিবর্তনের মধ্যে ভবিষ্যতের একটা গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন যে বিএনপি দেখে এবং দেশনায়ক তারেক রহমান দেখেন, তার প্রমাণ সেই দিন আমরা করেছিলাম বলেই কিন্তু 5ই আগস্টের পরিবর্তনের পরেই সমস্ত আলোচনার পাদপীঠে চলে এসেছে রাষ্ট্র মেরামত, সংস্কার এবং 31 দফার আলোচনা। ব্যাপারটা এতই গুরুত্বপূর্ণ ছিল যে এই মুহূর্তের ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকারকে এই ধরনের কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য ঐক্যমত কমিশন গঠন করতে হয়েছে, সংবিধান কমিশন গঠন করতে হয়েছে, এবং লাগাতারভাবে রাজনৈতিক দলগুলি সে বিষয়ে আলাপ করছেন। ফলে বিএনপির নির্বাচনী ইশতেহারের মধ্যে প্রধানত যে মনোযোগ, তা 31 দফার মধ্যে ইতিমধ্যেই প্রতিফলিত হয়েছে। তারপরেও আগামী নির্বাচনের মতো করে সাজিয়ে এই আলোকে একটি নির্বাচনী ইশতেহার তৈরি করার কাজ আমরা হাত দিয়েছি। আমি বিষয়টিকে একটু ভিন্নভাবে দেখি। তারা যখন প্রচলিত রাজনীতির প্রতি তাদের অনীহা ব্যক্ত করেন, তারা প্রকার অন্তরে কিন্তু একটা সুস্থ এবং সঠিক রাজনীতির প্রত্যাশাকেই ব্যক্ত করেন। ফলে এটা কোনো বিরাজনীতিকীকরণ নয়, এটা বরঞ্চ চলমান রাজনীতির যে নিষ্ফলা চরিত্র তার বিপরীতে একটা সময় উপযোগী সুস্থ রাজনীতির প্রত্যাশা হিসেবে আমরা গ্রহণ করি। এবং সেই বিবেচনা থেকেই তরুণের এই ক্ষোভকে কাজে লাগিয়ে আমরা তার প্রত্যাশা অনুযায়ী রাজনীতিকে সাজিয়ে আগামী দিনে উপস্থাপন করব। ভোটাধিকার নিশ্চিত করার জন্য মূলত নির্বাচন কমিশন এবং ভোট ব্যবস্থার সঙ্গে জড়িত বিভিন্ন সরকারি অঙ্গ প্রত্যঙ্গ, তাদের যে সক্রিয়তা, নিরপেক্ষতা, এটি হলো গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই নতুন নির্বাচন কমিশন গঠিত হয়েছে, যা পতিত সরকারের পুতুল নির্বাচন কমিশনের বিপরীতে স্বাধীনভাবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। নির্বাচন কমিশন ইতিমধ্যেই তার যোগ্যতা এবং দক্ষতাকে প্রমাণ করেছেন। ইতিমধ্যেই জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশকে তারা সংশোধন করেছেন, পরিবর্তন করেছেন, এবং নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য সকল প্রতিষ্ঠান প্রত্যাশিত ভূমিকা নিয়ে এগিয়ে চলছে। ফলে আমরা মনে করি যে জনগণের ভোটাধিকার আমরা আদায় করার যে বিজয় লাভ করেছিলাম 5ই আগস্টে স্বৈরাচার এবং ফ্যাসিবাদকে বিদায় করার মধ্য দিয়ে, তা চূড়ান্তভাবে আমরা প্রয়োগ করতে পারব আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে। যে কোনো পরিস্থিতিতে যে কোনো বিষয়কেই যত বেশি জবাবদিহিতার মধ্যে আনা যায়, যত বেশি মনিটরিং সিস্টেমে আনা যায়, যত বেশি পর্যবেক্ষণের মধ্যে আনা যায় এবং পর্যবেক্ষণকারী সংস্থা যত বেশি ক্রেডিবল হবে, তত বেশি কিন্তু স্বচ্ছতার প্রক্রিয়াও অনেক বেশি বাড়বে। সেই বিবেচনায় দেশি বিদেশি সকল ধরনের স্বনামধন্য এবং খ্যাতিমান পর্যবেক্ষক সংস্থারা এখানে উপস্থিত থাকবে, তত বেশি নির্বাচনের স্বচ্ছতাও অনেক বেশি বাড়বে। আমি খুবই সৌভাগ্যবান
যে আমার নির্বাচনী এলাকা বরিশাল 1 গৌরনদী আগলঝাড়ার মানুষ আমাকে ইতিপূর্বেই দুইবার নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠিয়েছে। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল চতুর্থবারের মতো আমাকে ধানের শীষের মনোনয়ন, ধানের শীষের মার্কা আমার হাতে তুলে দিয়েছে। আমি গভীর কৃতজ্ঞতা জানাই আমার মাতৃতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের প্রতি, যে আমার প্রতি তারা এই আস্থা রেখেছেন। এবং আমি এলাকাবাসীর প্রতিও আমি অনেক আস্থাবান যে তারা এত সংকটকালীন সময় আমাকে সংসদে পাঠিয়েছেন। সেই তুলনায় এই নির্বাচন তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ, এবং সে কারণেই আমি সর্বশক্তিমানের উপরে ভরসা রেখেই এলাকাবাসীর প্রতি এ ব্যাপারে আস্থাবান যে আগামীতেও তৃতীয়বারের মতো তারা আমাকে পার্লামেন্টে পাঠাবেন। আমি নির্বাচন পরিচালনার জন্য ইতিমধ্যেই বেশ কিছু কাজে হাত দিয়েছি আমার সহকর্মীদেরকে নিয়ে। তার মধ্যে আমার একটি ডিজিটাল সাব কমিটি তৈরি করা হয়েছে, যারা ইলেকট্রাল অ্যাক্টিভিটিসগুলিকে কীভাবে ডিজিটাল সিস্টেমের মধ্যে আমরা কাজে লাগাতে পারি, এবং সেই ব্যবস্থার অধীনে আমরা বোঝার চেষ্টা করেছি যে এই মুহূর্তে আমার নির্বাচনী এলাকাতে মানুষের মনোযোগ কী, সমস্যাটা কী, এবং তাতে বেরিয়ে এসছে যে আইন শৃঙ্খলাজনিত সমস্যাটাই একটা বড় সমস্যা, মাদক ব্যবসার সমস্যাটা একটা বড় সমস্যা, নারী নির্যাতনের বিষয়টা একটা বড় সামাজিক সমস্যা, এবং কৃষি পণ্যের যে সুষ্ঠু বন্টন এটা একটা সমস্যা। এভাবে আমরা মানুষের দৈনন্দিন জীবনের যে সমস্যাগুলিকে খোঁজার চেষ্টা করেছি ডিজিটাল পদ্ধতিতে, এবং তার মধ্যে দিয়ে আমরা এটাকে চিহ্নিত করেছি এবং নির্বাচনের পরিকল্পনাকে আমরা গুরুত্বের সাথে এই সমস্যাগুলিকে বিবেচনায় নিয়েছি। দেখুন, যখনই কোনো রোগ চিহ্নিত হয় তখনই কিন্তু রোগের সঠিক চিকিৎসা করা সম্ভব। সিমটম দেখে তো আর চিকিৎসা করার দিন এখন নেই। তা আমরা যেহেতু আমার এলাকার মানুষের নাগরিক হিসাবে, নাগরিক অধিকার হিসাবে তার সমস্যাগুলিকে চিহ্নিত করার কাজটা করতে পেরেছি, সমাধানের কাজটাও সঠিকভাবে করতে পারবো বলে আমি আশাবাদী। আমি নিজেও দুইবার এমপি থাকার কারণে বিভিন্ন হাসপাতালগুলিকে ভ্রমণ করেছি, সফর করেছি, বোঝার চেষ্টা করেছি, এবং আমাদের মতো দেশে প্রধানত আইন শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা এবং চিকিৎসা, এই তিনটা জায়গাতে আমাদেরকে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে। এবং আমরা মানুষের এই তিনটা সেবাকে যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলেই প্রকৃত অর্থে একটা কল্যাণমূলক রাষ্ট্র আমরা করতে পারবো। অতএব আমাদের অগ্রাধিকারের মধ্যে স্বাস্থ্য আছে, এবং ইতিমধ্যেই জনাব তারেক রহমান তার ঘোষিত 31 দফাতে ইউনিভার্সাল হেলথ কেয়ারের একটা ঘোষণা দিয়েছেন, এবং আমরা সেই লক্ষ্যে আমাদের বিশেষজ্ঞদেরকেও দলের পক্ষ থেকে নিয়োগ করা হয়েছে, এবং আমরা এর ব্যাপারে অত্যন্ত দৃঢ় যে আমরা স্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থাতে ন্যূনতম মৌলিক চিকিৎসাটা যাতে প্রত্যেকটা নাগরিক পায় সেই নিশ্চয়তার একটা নীতিমালা এবং তা কার্যকরী করতে পারবো আমরা ভবিষ্যতে। সারা পৃথিবীতে যখন একটা রূপান্তরিত যে একটা ইকোসিস্টেম চলছে, তথ্য, জ্ঞান, কমিউনিকেশন টেকনোলজি, ইন্টারনেটের পাওয়ার, পরিবেশের যে বিপর্যয়, তারপরে আপনার জ্বালানি, জৈব জ্বালানি যেভাবে ফুরিয়ে যাচ্ছে, এবং এখানে নবায়নকৃত জ্বালানির যে প্রয়োজনীয়তা, এভাবে একটা বৈশ্বিক সংকটগুলিকে চিহ্নিত করে আমাদেরকে সেই পরিবর্তিত বিশ্বের মধ্যে আমাদের 56,000 বর্গমাইলের এই ভূখণ্ডকে কীভাবে খাপ খাওয়ানো যায় এ বিষয়ে প্রথমে একটা পাখির দৃষ্টিতে নজর থাকাটা প্রথম প্রয়োজন। তারপরে সেইটার সঙ্গে মিলিয়ে, সেই মাস্টার প্ল্যানের সঙ্গে মিলিয়ে 5 বছরের অংশ কতটুকু, সেই অংশটুকু আমাকে করতে হবে। তাহলেই আমার মনে হয় যে আমরা একটা আপাতত লক্ষ্য এবং একটা দীর্ঘমেয়াদী লক্ষ্য, দুটো লক্ষ্যই আমরা নির্ধারণ করতে পারবো, এবং তখন প্রতি 5 বছর পর পর কিছুটা অগ্রগতি করে করে আমরা একটা চূড়ান্ত মাস্টার প্ল্যানকে আমরা সাকসেস করতে পারবো। তো সেজন্যই আপনার বড় দাগের চ্যালেঞ্জগুলি হচ্ছে মূলত আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করা, এবং ভবিষ্যৎ প্রজন্মের জ্ঞান, বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তির এই ইকোসিস্টেমের মধ্যে তাকে যথাযথভাবে সংযুক্ত করা, তাকে এনগেজ করা,
এবং এই জ্ঞানভিত্তিক সমাজের মধ্যে সে কিভাবে এই সমস্যাগুলিকে বুঝতে পারে এবং সমস্যাগুলির সমাধান বের করে এবং তরুণদের মধ্যে যে ঘুমিয়ে থাকা সৃষ্টিশীল প্রতিভা আছে সেটাকে কিভাবে কাজে লাগানো যেতে পারে, এটি হবে সবচেয়ে বড় সম্পদ। কেননা সমস্যাটা এত দীর্ঘমেয়াদী যে মাত্র 5 বছরের বিষয় না এটা, এমনকি আমাদের মতো একটু বয়স্ক যারা আমরা, তাদের আয়ুষ্কালের মধ্যেই এটার সমাধান বের করে ফেলা যাবে তাও নয়। তবে পুরো সমাধানের রোডম্যাপটা যদি ঠিকমতো ঠিক করা যায় এবং তার মধ্যে যে অংশটুকু আমার এই মুহূর্তে দরকার, তখন তা খুব সঠিকভাবে পূরণ করা যাবে। ভাই, আমরা দেখেছি যে যুব সমাজের যখন আমরা কথা বলি যুব সমাজের লোকদের সাথে, তখন আমরা দেখি তারা রাজনীতির প্রতি আগ্রহ হারাচ্ছে। এটা ফিরিয়ে আনতে আপনাদের বিএনপি আসলে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবে? আমি তরুণদের কাছে আমার চাওয়াটা বললে পরে মনে হবে যে উপর থেকে তাদেরকে একটা বাণী দেওয়া হচ্ছে। আমি এভাবে কথা বলতে চাচ্ছি না তরুণদের উদ্দেশ্যে, বরঞ্চ তরুণদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে যে তারা অত্যন্ত সঠিকভাবেই প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে যে বিদ্রোহ করেছে এবং যে বিদ্রোহের প্রক্রিয়া চলছে, আমি তাকে অভিনন্দন জানাই এবং এটি হচ্ছে সঠিক তারুণ্যের কাজ। এবং আমি তাদেরকে প্রথমেই আহ্বান জানাবো যে নিয়মতান্ত্রিকভাবে প্রচলিত এই অচল ব্যবস্থার বিরুদ্ধে তাদের প্রতিবাদকে তারা যেন অব্যাহত রাখে। যে দলই ক্ষমতায় আসুক না কেন, তরুণদের এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং একটা ন্যায্য প্রত্যাশার পক্ষে তার যে সাহসী ভূমিকা এবং তার যে একটা মেধাভিত্তিক তৎপরতা, বিশেষ করে পাওয়ার অফ ইন্টারনেটকে কাজে লাগিয়ে, পাওয়ার অফ কমিউনিকেশনকে কাজে লাগিয়ে তাকে যে ছড়িয়ে দেওয়ার যে ক্ষমতা, এটাকে অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে আমার আহ্বান যে শুধুমাত্র প্রতিবাদ যার কোনো লক্ষ্য থাকে না, তা একটা নৈরাজ্যের দিকে ধাবিত হতে বাধ্য। ফলে এই প্রতিবাদী তরুণদেরকে ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ করে একটা গঠনমূলক ভূমিকার দিকেও আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা লক্ষ্য করেছি একদল তরুণের মধ্যে কেবলমাত্রই প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করার মধ্যেই তার নেতৃত্বের বৈশিষ্ট্য আবদ্ধ হয়ে বসে আছে। কিন্তু কেবলমাত্রই ক্ষোভ নেতৃত্বের বিষয় হতে পারে না। ক্ষোভকে কাজে লাগিয়ে ভবিষ্যতের রাষ্ট্র গঠনের জন্য তাকে শক্তিতে পরিণত করাই হচ্ছে তাদের কাজ। আশা করি সেদিকে তারা মনোযোগ দিবে এবং তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণের মধ্য দিয়ে কেবলমাত্র অর্জন করা সম্ভব।